কর্ণফুলী সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বাংলা বিভাগের পক্ষ থেকে স্বাগতম। আমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি একটি নতুন বিষয় নিয়ে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা প্রথম পত্রের একটা বিখ্যাত কবিতা, কবি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিজ নিজ ঘরে অবস্থান করছো। তো আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব, সেই কবিতাটা হচ্ছে একটা বিখ্যাত কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি। তো এই কবিতার স্রষ্টা যিনি কবি আবু জাফর ওবায়দুল্লাহ, আমরা তার সম্পর্কে একটু করে জেনে নিই, তারপর আমরা কবিতা সম্পর্কে আমরা আলোচনা করব। কবি আবু জাফর ওবায়দুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহেরচর ক্ষুদ্রআটি গ্রামে 1934 সালের ফেব্রুয়ারি মাসে 8 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য অনার্স এবং মাস্টার্স করেছেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তিনি সেখানেই তিনি লেকচারারের পদে যোগদান করেন। সেখানে কিছুদিন অধ্যাপনা করার পর তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সেখানে তিনি অনেক উচ্চ পদে তিনি চাকরি করেছেন। তিনি বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রীও ছিলেন এক সময় এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব তিনি পালন করেছেন তার এই চাকরি জীবনে। তো সেই ব্যস্ত একজন মানুষ আমরা দেখব যে আবু জাফর ওবায়দুল্লাহ, এবং অত্যন্ত মেধাবী একজন মানুষ। উনার সাহিত্যের অঙ্গনে পদচারণা একেবারে শৈশব থেকেই বলতে পারি আমরা যে তিনি চমৎকার সব কবিতা লিখেছেন। উনার কবিতার মূল অনুষঙ্গ হচ্ছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে তার যে কবিতা, সেই কবিতার একটা অন্যতম কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। তিনি যে কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেছেন, আমরা তার দিকে যদি একটু তাকাই আমরা দেখব যে তার কবিতাগুলো হচ্ছে সাত নদীর হার, আমি কিংবদন্তির কথা বলছি, কখনো রং কখনো সুর, কমলের চোখ, তারপর বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, এগুলো তিনি বিখ্যাত। তিনি তার সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক তিনি পেয়েছেন। ওনার সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি কতগুলো কালোজয়ী কবিতা তিনি সৃষ্টি করে গেছেন আমাদের জন্য। তো আমরা যে কবিতাটা পাঠ করব, আলোচনা করব এখানে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা, এই কবিতাটা তিনি লিখেছেন ওনার আমি কিংবদন্তির কথা বলছি নামে যে কবিতার বই আছে, সেই কবিতার বই থেকে এই কবিতাটা সংকলিত হয়েছে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ দীর্ঘ জীবন শেষে তিনি 2001 সালের 19 মে তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তার বর্ণাঢ্য জীবন, তিনি কবি হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন, তিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছেন, তিনি মন্ত্রী হিসেবে সফল ছিলেন, নানানভাবে তিনি একজন সফল মানুষ। এই সফল মানুষটাই যখন মেধাবী এবং সফল মানুষটাই যখন কবিতা লিখেন, তখন তার সেই কবিতাগুলো অনবদ্য কবিতা হয়ে ওঠে। আমরা দেখি যে ওনার কবিতাগুলো যদি তাকাই, তো ওনার কবিতার মধ্যে একটা স্বতন্ত্র ধারা, একটি মৌলিকত্ব আমরা লক্ষ্য করব। আমরা যে কবিতাটা পড়ব এখানে, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা হচ্ছে এই কবিতার মধ্যে তিনি ইতিহাস সচেতনতার পরিচয় দিয়েছেন, ঐতিহ্য সচেতনতার পরিচয় দিয়েছেন, ইতিহাস সম্পর্কে তিনি আমাদেরকে জানাচ্ছেন। এখানে আমাদের বাঙালি জাতির যে হাজার বছরের ইতিহাসের কথা আমরা বলি, সেই ইতিহাসের কথাটা তিনি আমাদের এই কবিতার মাধ্যমে তিনি শোনাচ্ছেন এবং ইতিহাসের সাথে বর্তমান প্রেক্ষাপট, বিশেষ করে মুক্তিযুদ্ধের ঘটনা পরম্পরাকে তিনি যে যোগসূত্র হিসেবে গেঁথে দিয়েছেন, এটা এই কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এই কবিতাটা আঙ্গিকগত বিচারে একটা মৌলিকত্বের দাবি রাখে, এই কবিতা বিষয়বস্তুর বিচারে একটা মৌলিকত্বের দাবি রাখে। এই কবিতার মাধ্যমে তিনি একটি স্বতন্ত্র ধারা তিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই কবিতাটা যারা কবিতা আবৃত্তি যারা করেন, আবৃত্তির জন্য একটা অনবদ্য কবিতা। আমরা এই কবিতার আবৃত্তি শুনেছি অনেকেই, তো আমি তোমাদের প্রতি অনুরোধ জানাবো যে তোমরা এই কবিতার আবৃত্তিটা তোমরা শুনে নেবে, চমৎকার একটা কবিতা। আমরা এই কবিতাটা যখন আবৃত্তি শুনবো তখন এই কবিতার মর্মার্থটা বুঝতে আমাদের আরও বেশি ভালো লাগবে, আরও বেশি সহজ হবে। তো আমরা এই কবিতার নিয়ে আলোচনা করার জন্য আমরা একটু করে কবিতা থেকে একটু পড়তে চাই। তিনি প্রথমেই বলছেন, আমি কিংবদন্তির কথা বলছি।
তিনি বলছেন যে তিনি কবিতার প্রথম লাইনটা হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তো পূর্বপুরুষের কথা বলছেন তিনি, এখানে পূর্বপুরুষ বলতে তিনি নিজের পূর্বপুরুষের কথা বলেন নাই। এখানে আবহমান বাঙালির হাজার বছরের যে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, ধারাবাহিকতা, যে সেই পূর্বপুরুষের কথা তিনি বলছেন। আমাদের বাঙালি জাতিসত্তার যে পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ, তাদের কথা তিনি বলছেন। তিনি বলছেন আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটি সৌরভ ছিল। তিনি বলছেন যে তিনি যেই পূর্বপুরুষের কথা বলছেন, সেই পূর্বপুরুষের হাতে পলিমাটির সৌরভ, সুগন্ধ ছিল। আমরা জানি যে আমাদের এই বাংলাদেশটা হচ্ছে বদ্বীপ। এটার আমরা বলি যে এখানে 13শত নদীর কথা আমরা বলি। এখানে বন্যা থাকে, এখানে নানান ঝড় বৃষ্টি থাকে, এখানে 6টা ঋতু আমরা উদযাপন করি, পালন করি, আমরা পাই। সেই ঋতুর প্রভাব, বন্যার প্রভাব সব কিছু মিলে আমাদের এই পলি দ্বারা গঠিত যে বদ্বীপ আমরা বাংলাদেশ, সেটার মাটিগুলো, পলিমাটিগুলো অত্যন্ত উর্বর পলিমাটি। তো উর্বর পলিমাটিতে যেটা ফসল ফলাবো আমরা, সেই ফসলটাই দারুণ ফলে এখানে। তো তিনি বলছেন যে তার করতলে পলিমাটি সৌরভ ছিল। কার করতলে? এখানে পূর্বপুরুষের করতলে। আমার যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষের হাতের তালুতে, করতল মানে হাতের তালুতে মাটির গন্ধ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি এখানে দুটি কথা বলছেন। তিনি বলছেন যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বলতে তিনি এখানে বোঝাচ্ছেন আমাদের পূর্বপুরুষ, আসলে আমাদের বাঙালি জাতির পূর্বপুরুষ, যারা এই অঞ্চলের যারা পূর্বপুরুষ ছিলেন হাজার বছর ধরে, যাদের ধারাবাহিকতায় আমাদের জন্ম, সেই পূর্বপুরুষদের পুরুষরা কৃষক ছিলেন। তারা মাটিকেন্দ্রিক জীবনযাপন তারা করতেন, এবং তাদের মধ্যে তিনি বলছেন যে তাদের হাতে যেমন পলিমাটি সৌরভ ছিল, তেমনি করে তাদের পিঠে ছিল রক্তজবার মতো ক্ষত ছিল। রক্তজবা হচ্ছে একটা ফুল, লাল ফুল। রক্তজবা তিনি ব্যবহার করেছেন এখানে উপমা হিসেবে। তিনি বলছেন যে আমাদের পূর্বপুরুষের পিঠে ক্ষত ছিল, এবং ক্ষত চিহ্নটা ছিল যে লাল, রক্তজবার মতো লাল। তো তার মানে হচ্ছে তারা অত্যাচারিত ছিলেন, নিপীড়িত ছিলেন, নির্যাতিত ছিলেন, এবং তাদের পেছন দিক থেকে তাদেরকে আঘাত করা হয়েছে কাপুরুষের মতো। আমরা জানি যে যারা যারা এই আমাদের এই যারা কাপুরুষ, তারাই সাধারণত পেছন থেকে, যারা ভীরু, যারা কাপুরুষ, তারা পেছন থেকে আক্রমণ করে, তারাই। তো এখানে আমার পূর্বপুরুষের পিঠে যে ক্ষত ছিল, সেটা বুকে ছিল না, সামনের দিকে ছিল না, ছিল যে পিঠে, মানে তাকে পিছন থেকে কাপুরুষের মতো আক্রমণ করা হয়েছিল। এবং সেই পিঠে রক্তজবার মতো যে ক্ষত, লাল দগদগে ক্ষত, সেটা আমরা দেখতে পেয়েছি। তিনি বলছেন যে তার পিঠে, এটার দ্বারা আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের পূর্বপুরুষের উপর নানান সময়ে নানান জাতি এসে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। তারা পেছন থেকে কাপুরুষের মতো আক্রমণ করেছে, এবং আমাদের অধিকার থেকে, আমাদেরকে ন্যায্য অধিকার থেকে আমাদের পূর্বপুরুষদেরকে তারা বঞ্চিত করেছে। তিনি বলছেন যে তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। আমার পূর্বপুরুষ কি বলতেন? তিনি শক্তি, সামর্থ্য ছিল তার। তিনি অনেকগুলো পাহাড় অতিক্রম করেছেন। পাহাড় বলতে তিনি এখানে বাধা বলছেন। এখানে আসলে আমরা জানি যে কবিতার আক্ষরিক অনুবাদ হয় না, কবিতার ভাবানুবাদই হচ্ছে। কবিরা যেটা বলতে চান সেটা সরাসরি বলেন না, এবং যেটা বলতে চান সেটা সরাসরি বলেন না, আবার যেটা বলেন তিনি আসলে সেটা বলতে চাচ্ছেন না। তো তিনি বলছেন যে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। আসলে আমাদের পূর্বপুরুষরা নানান বাধা বিপত্তি, নানান প্রতিবন্ধকতা একটার পর একটা পার হয়ে তারপর তারা টিকেছিলেন এই বাংলার মাটিতে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এটা হচ্ছে সংগ্রামী জীবন চেতনা। আসলে আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রামী ছিলেন, তাদের সংগ্রামী যে জীবন চেতনা ছিল, তারা যে নানান প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে টিকেছিলেন, সেই কথাটা তিনি বলছেন এখানে। অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য চিনি আমরা, ঘন জঙ্গল, এবং সাপদ মানে হচ্ছে হিংস্র জন্তু জানোয়ার। হিংস্র জন্তু জানোয়ারের সাথে যুদ্ধ করে টিকে থাকা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ভূখণ্ডটা ছিল যে তখন জঙ্গলে পরিপূর্ণ, নানান হিংস্র সাপদে পরিপূর্ণ ছিল, হিংস্র জন্তু জানোয়ারে পরিণত ছিল। সেখান থেকে উত্তরণ ঘটানো, সেখান থেকে উঠে আসা, সেগুলো পরিষ্কার করে তাদের সাথে লড়াই করে টিকে থাকা অত্যন্ত কঠিন এবং কষ্টকর একটা সময় আমাদের পূর্বপুরুষরা পার করেছেন। সেই কথাটাই তিনি বলছেন এখানে। তিনি বলছেন যে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন।
অরণ্য এবং সাপদের কথা বলতেন। কে বলতেন? আমার পূর্বপুরুষ। তিনি বলছেন যে আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমরা শুনেছি যে তারা নানান প্রতিকূল পরিবেশ অতিক্রান্ত, পাহাড় মানে অতিক্রমী পাহাড়, পাহাড় অতিক্রম করে, পাহাড় মানে বাধা অতিক্রম করে তারা এখানে এসেছেন এবং সেখান থেকেই তারা এই প্রতিকূল পরিবেশ তারা পার হয়ে আমাদের এই বাংলাদেশকে তারা বাসযোগ্য করে গিয়েছেন। পতিত জমি আবাদের কথা বলতেন। আমরা জানি যে তখনকার দিনে, আজ থেকে হাজার বৎসর আগে, আমাদের এই বাংলা অঞ্চলটা ছিল যে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। আমাদের পূর্বপুরুষরা সেই পতিত জমি যেগুলো ছিল, যেখানে অরণ্য ছিল, গাছপালা ছিল, সেগুলো কেটে, যেগুলো অনাবাদি জমি ছিল সেগুলোকে কেটে তারা আবাদি জমি করেছে এবং তাদের অনেক পরিশ্রম করে তারা এই জমিগুলো বের করে এনেছে। আমরা বর্তমানে যেভাবে চাষাবাদ করি পরিষ্কার পরিচ্ছন্ন জমিতে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন জমি আজ থেকে 1000 বছর আগে যদি আমি কল্পনা করি তাহলে এটা আমার ভুল হবে। কারণ এই জমি তৈরি করার পেছনে আমাদের পূর্বপুরুষের অনেক রক্ত, অনেক শ্রম, অনেক ঘাম লুকিয়ে আছে। তিনি সেই জন্য বলছেন, কবি বলছেন যে পতিত জমি আবাদ। আমার পূর্বপুরুষ কি বলতেন? পতিত জমি, পতিত মানে যেগুলো চাষ করার উপযোগী নয়, যেগুলো পরিত্যক্ত জমি, সেগুলো কিভাবে আবাদি জমি করা হয়েছে তার কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমার পূর্বপুরুষ শুধু অনাবাদি জমির কথা বলতেন তা নয়, তিনি প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছেন তা নয়, তিনি প্রবল প্রতিরোধ উপেক্ষা করে টিকেছিলেন সেটা বলেননি, তিনি কবি এবং কবিতার কথাও তিনি বলেছিলেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কবি বলছেন যে আমাদের জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। তিনি এখানে চমৎকার একটা কথা বলেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। আমরা সত্যে যা কিছু সত্য সেটাই হচ্ছে সুন্দর, আর যা সুন্দর সেটাই সত্য। আমরা কিডসের একটা কবিতার লাইন জানি যে তিনি বলছেন যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। ট্রুথ ইজ বিউটি মানে সত্যই সুন্দর এবং যেটা সুন্দর সেটাই সত্য। সে কথাটাই বলছে যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ, আমরা যে কথাগুলো বলি সেখানে আমরা সত্য কথা বললে সেটাই হচ্ছে কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কবি এখানে বলছেন কর্ষিত জমি মানে আমরা জানি যে চাষাবাদের জন্য জমি আবাদ করতে হয়, জমিতে হাল চষতে হয়, কর্ষণ করতে হয়। সেই কর্ষিত জমিতে যখন আমরা বীজ রোপণ করি, সেই বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয়, তারপর ধীরে ধীরে চারা বড় চারা হয়, চারা থেকে গাছ হয় এবং সেটা যখন ফুল ফল দেয় তখন সেই শস্য দেয় আমাদেরকে। সেই শস্যদানা, প্রতিটি শস্যদানা একজন কৃষকের কাছে এক একটা কবিতা। কারণ একটা কবিতা যেভাবে নির্মিত হয় কবির হাতে, একটা কবিতার প্রতিটি শব্দই যেমন করে একজন কবি নতুন করে সৃষ্টি করেন, নতুনভাবে তিনি নিজের মতো করে নির্মাণ করেন, তেমনি করে একজন কৃষক তার জমিতে যে চাষাবাদ করেন, সেই চাষাবাদের প্রতিটি শস্যকণাই কবির কাছে মনে হচ্ছে এক একটা কবিতা। তিনি বলছেন যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে পরিশ্রম, কঠোর পরিশ্রম। আমরা জানি যে মাঠে যে কৃষক কাজ করেন তার সারা দিনের অথবা সারা জীবনের স্বপ্ন হচ্ছে কিভাবে ভালো ফসল ফলানো যায়, কিভাবে কোন শস্য, কোন বীজ কোথায় রোপণ করলে ভালো শস্যদানা হবে, এটা একজন কৃষকের চেয়ে আর কেউ বেশি ভালো জানেন না। তাহলে তিনি নতুন করে সৃষ্টি করেন, নতুন জমি আবাদ করেন, পতিত জমিকে তিনি আবাদি করেন এবং সেই জমিতে তিনি বীজ রোপণ করেন, সেখানে শস্য ফলে এবং সেই শস্যটা কবির কাছে, এই যে একজন কৃষকের কাছে, একজন কবির কাছে যেরকম একটা নতুন কবিতা, যেরকম স্নেহের আদরের, যেরকম একটা যেরকম যক্ষের ধনের মতো, ঠিক সেরকম করে এক একটা শস্যদানাও একজন কৃষকের কাছে অত্যন্ত মূল্যবান। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। কবি বলছেন যে এখানে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। কেন কবিতা না শুনলে না শোনা মানুষ ঝড়ের আর্তনাদ কেন শুনবে? আমরা জানি যে যারা কবিতা হচ্ছে সত্যের উচ্চারণ। কবি এখানে বলছেন যে এখানে ঝড় বলতে তিনি বলছেন যে আসলে নানান বহিঃশত্রুর আক্রমণ, নানান বিপদ আপদ, নানান কিছু আমাদের সামনে আসতে পারে। তো যে কবিতা শুনবে তার মধ্যে একটা সত্যের একটা সাহস আছে। আমরা জানি যে সেই সত্যের সাহসটা যদি উৎপন্ন করতে আমরা চাই,
আমাদের অন্তর্গত সত্যটাকে যদি আমরা বের করতে চাই, সেই সত্যকে যদি আমরা শক্তিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কবিতার কোনো বিকল্প হতে পারে না। কারণ কবিতা সবসময় সত্যের কথা বলে, কবিতা সবসময় সুন্দরের কথা বলে। সুতরাং সত্য এবং সুন্দর থেকে যে উপলব্ধি, সেই উপলব্ধিজাত সত্যটাকেই আমরা শক্তি হিসেবে রূপান্তর করতে পারবো। এবং সেটার জন্যই কবি বলছেন যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। তাহলে তিনি বলছেন যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। তো দিগন্তের অধিকার থেকে বঞ্চিত কিভাবে হবে একজন মানুষ? এখানে কবি আক্ষরিক অর্থেই বলছেন, এখানে আসলে মানুষ, যে মানুষটা সত্যের পক্ষে নেই, যে মানুষটা সুন্দরের পক্ষে নেই, যে মানুষটা সে মানুষের মধ্যে কোনো শক্তি নেই এবং সেই মানুষটা সারা জীবন পরাধীন থেকে যাবে। তাহলে সে কিভাবে দিগন্তের অধিকার পাবে, ভূমির অধিকার পাবে, স্বাধীনতার স্বাদ পাবে? একজন মানুষকে অথবা একটা জাতিকে যদি সে যদি স্বাধীনতার স্বাদ পেতে চায়, সে যদি মুক্তি চায়, সে যদি অধিকার চায়, তাহলে তাকে অবশ্যই সংগ্রামী চেতনার হতে হবে, তাকে অবশ্যই সত্যের পথের অনুসারী হতে হবে, তাকে অবশ্যই সুন্দরের পূজারী হতে হবে এবং তাকে অবশ্যই সেই সুন্দরের পূজারী হওয়ার জন্য, তার মনটা গঠন করার জন্য তাকে কবিতা ভালোবাসতে হবে। তিনি সে কারণেই বলছেন যে আমরা যদি, যে মানুষটা কবিতা ভালোবাসবে না সে সুন্দরের স্পর্শ পাবে না, যে মানুষটা সুন্দরের স্পর্শ পাবে না সে সত্যের ছোঁয়া পাবে না, যে মানুষটা সত্যের ছোঁয়া পাবে না তার মধ্যে শক্তির শুভ উদ্বোধন ঘটবে না, এবং শক্তির শুভ উদ্বোধন না ঘটা মানে সে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকা, তার মধ্যে কোনো চেতনার শক্তি কাজ করবে না। সে কথাটাই কবি এখানে বলছেন। তিনি বলছেন যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে এবং সে ঝড়ের আর্তনাদ শুনবে। সে চিরকাল নিজের পরাধীনতার শৃঙ্খলে সে আবদ্ধ হয়ে থাকবে, সে ঝড়ের কান্না শুনবে সারাক্ষণ, কিন্তু মুক্তি পাওয়ার কোনো সুরাহা তার সামনে আসবে না, কোনো পথ তার সামনে খোলা থাকবে না। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কবি এখানে বলছেন যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমরা বারবার বলছি একটা কথা, কবি এখানে বলছেন যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কৃতদাস মানে হচ্ছে পরাধীন থাকা। আসলে আমরা কৃতদাসের কথা জানি। শওকত ওসমানের একটা বিখ্যাত উপন্যাস আছে কৃতদাসের হাসি। তো সে কৃতদাস হচ্ছে, এখানে আমরা আক্ষরিক অর্থ যদি বলি যে কৃতদাস হচ্ছে মানুষ যদি অন্যের অধীনে পরাধীন থাকে, মানবেতর জীবনযাপন করে, তার অধীনে থাকে, কারো অধীনে থাকে এবং তার শাসনে থাকে, শোষণে থাকে, নিপীড়নে থাকে, নির্যাতনে থাকে, সেই হচ্ছে কৃতদাস। তাহলে আমরা যদি কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কারণ কবিতা থেকে আমরা সাহস পাই। আমরা বলছি যে কবিতা থেকে আমরা সাহস পাবো, শক্তি পাবো। কবিতা থেকে আমরা সত্য এবং সুন্দরের উৎস খুঁজে নেব এবং সেখান থেকেই আমাদের মধ্যে সংগ্রামী চেতনা গড়ে উঠবে। সেই সংগ্রামী চেতনাই, সেই মুক্তির চেতনাই আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদেরকে শক্তি দেবে। তিনি সেই কারণে বলছেন যে আমরা সারা জীবন কৃতদাস থেকে যাব যদি আমরা ভালো না বাসি। কবিতা না শোনা মানুষ এখানে স্বাধীনতার মর্ম বোঝে না বলে সে আজন্ম কৃতদাস থেকে যাবে। যে কবিতা শুনতে জানে না সে তো স্বাধীনতার মর্মই বুঝলো না, এবং স্বাধীনতার মর্ম না বোঝা মানে সে আজন্ম কৃতদাস থেকে যাওয়া। তারপর কবি এখানে বলছেন যে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। তিনি বলছেন যে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। কবি বলছেন যে আমি উচ্চারিত সত্যের মতো। আমরা জানি যে কবিতায় সত্য উচ্চারিত হয়। তিনি বলছেন যে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। এখানে স্বাধীনতার স্বপ্নের কথা যদি আমরা বলি, তাহলে কবিতার মাধ্যমে যে সত্যের উচ্চারণ হলো, সেখানে আমরা একটা স্বপ্ন দেখতে পাই। কবিতার মাধ্যমে আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা হচ্ছে কীরকম? আত্মমর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন, নিজের অধিকার ফিরে পাওয়ার স্বপ্ন, নিজের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর স্বপ্ন, নিজেকে বঞ্চনা, গঞ্জনা, নিপীড়নের হাত থেকে মুক্ত করার স্বপ্ন, নিজের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন। তিনি বলছেন যে উনুনের আগুনে আলোকিত একটু উজ্জ্বল জানালার কথা বলছি।
এ কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পংক্তি এটা। উনুনের আগুনে আলোকিত। তিনি বলছেন উনুনের আগুনে আলোকিত মানে কি? আমরা জানি যে উনুনের আগুনে আলোকিত, আমরা আমাদের উনুন থেকে আমরা যখন চুলা জ্বালাই, সেই চুলার আগুনে আলোকিত হয় এই যে রান্নাঘরের জানালা। সেই তিনি বলছেন যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে তিনি, আমরা জানি যে আগুনের মাধ্যমে সমস্ত কিছুকে আমরা পরিশুদ্ধ করি, শুচি শুভ্র করি, এবং সেই শুচি শুভ্রতার পর জানালা দিয়ে জানালার যে জানালাটা আলোকিত হবে, সেই আলোকিত এখানে হচ্ছে আসলে স্বপ্নের কথা। তিনি বলছেন কিসের স্বপ্ন? স্বাধীনতার স্বপ্ন। তিনি বলছেন যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখাচ্ছেন তিনি এখানে। কল্পনায় তিনি বলছেন যে আমি এমন এক স্বপ্নের কথা বলছি, এমন এক কল্পনার কথা বলছি যার মাধ্যমে আমরা স্বাধীনতা পাবো। আমি এমন এক সত্যের উচ্চারণ আমি করছি যার মাধ্যমে আমরা 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 আত্মমর্যাদা ফিরে পাবো, আমরা স্বাধীনতার স্বাদ পাবো। তিনি আসলে একটা নতুন সূর্যোদয়ের ঘোষণা দিচ্ছেন এখানে। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তিনি কি বলছেন? আমি আমার মায়ের কথা বলছি। আমরা জানি যে আমাদের মায়ের যে ত্যাগ, মায়ের যে অবদান, মায়ের যে এই দেশাত্মবোধের জাগরণের প্রতি মায়ের যে ভূমিকা এবং দেশমাতৃকার প্রতি মায়ের যে কর্তব্য, আমরা যদি দেশকে যদি মা কল্পনা করি, তাহলে তিনি কি বলছেন? আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আসলেই কবি এখানে চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলছেন যে আমরা প্রবহমান নদীর মতো আমাদের চলমান যে জীবনস্রোত, যে সংগ্রামী চেতনা, তার মধ্যে যদি থাকি আমরা, তাহলে সেখানে ডুবার কোনো ভয় নেই। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের শক্তি, আমাদের প্রেরণা, সব কিছু মিলে এটাকে যদি আমরা একটা প্রবহমান নদী বলি, তাহলে প্রবহমান নদী আমি সাঁতার না জানলেও সেখানে আমি টিকে থাকতে পারবো, ভাসিয়ে রাখবে আমাকে সেখানে আমাকে ডুবতে দেবে না। তো এর জন্য আমার দরকার হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা। দেশপ্রেম না থাকলে কখনোই আমাদের মাটির প্রতি যদি ভালোবাসা না থাকে, মাটির প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, মাটির প্রতি যদি আমাদের ভালোবাসা যদি না থাকে, তাহলে এই মাটি কখনো আমাদেরকে বুকে তুলে নেবে না। এই মাটি কখনো আমাদের হবে না, আমরা সবসময় পরাধীন থাকব। তিনি সেই কথাটাই বলছেন যে আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। কবি এখানে বারবার একই একটা পংক্তি উচ্চারণ করছেন, যে কবিতা শুনতে জানে না। তিনি বলছেন যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। আসলে এখানে চমৎকার কথা কবি বলে যাচ্ছেন যে কবিতা শোনা, কবিতার মাধ্যমেই আমরা আসলে নতুন শক্তির উদ্বোধন পাবো, আমরা নতুন প্রেরণা পাবো, নতুন সাহস পাবো, নতুন শক্তিতে আমরা বলীয়ান হব। সুতরাং তিনি বলছেন যে আমরা কবিতা যদি আমরা না শুনি, আমরা কবিতার মাধ্যমে যদি সত্য এবং সুন্দরের চর্চা না করি, তাহলে আমাদের পক্ষে পরাধীনই আমাদের থেকে যেতে হবে। আমরা নতুন কোনো কিছু করার প্রেরণা আমরা পাবো না। তো আমরা আজকের আলোচনা আমাদের এতটুকু পর্যন্ত থাকবে। তো আজকের এই আলোচনায় আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই যে এটা হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে একটা কবিতা। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, ঐতিহ্য এবং তার সাথে আমাদের চলমান ঘটনা প্রবাহ অথবা 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে সম্পৃক্ত করার একটা ব্যাপার আমরা এখানে দেখব। তো এই কবিতার মাধ্যমে কবি চমৎকার করে আমাদের পূর্বপুরুষের সাথে আমাদের যে যোগসূত্র, সেটা তিনি আবিষ্কারের চেষ্টা করেছেন, এবং তার নান্দনিক এক উপস্থাপন কৌশল, সেই কৌশলের মাধ্যমে তিনি আমাদেরকে এক নতুন দিগন্তের সন্ধান দিচ্ছেন। তিনি একটা কথা এখানে বারবার বলছেন যে কবিতা শুনতে জানে না। আসলে কবিতা হচ্ছে চিরন্তন সত্যবাণী। আমরা জানি যে কবিতা মাধ্যমে আমরা সত্যকে উপস্থাপন করতে পারি, আমরা কবিতার মাধ্যমেই সত্যকে আবিষ্কার করতে পারি। কবিতা হচ্ছে সত্য, কবিতার প্রতিটি উচ্চারিত শব্দই হচ্ছে সত্য, এবং সেই সত্যের মাধ্যমে আমরা সুন্দরকে আবিষ্কার করতে পারি।
এবং সেই সুন্দরকে আবিষ্কার করতে পারলে আমাদের মনের মধ্যে যে একটা শুভ শক্তির উদ্বোধন ঘটে, সেই শুভ শক্তির উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত গ্লানি, সমস্ত পরাজয়, সমস্ত প্রতিবন্ধকতা আমরা অতিক্রম করতে পারবো। এবং তার জন্য দরকারে তিনি কবি বলছেন যে এখানে কবি অভেদ কল্পনা করেছেন। এখানে এই যে পূর্বপুরুষের সাথে, আমাদের পূর্বপুরুষের সাথে মাটির সম্পর্কের, তিনি কবিতাকে এখানে অনুষঙ্গ হিসেবে ব্যবহার করেছেন। এবং এই ব্যবহার, এই যে অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা, এটা চমৎকার একটা কাজ তিনি করেছেন। তো আশা করি আমরা এই কবিতার পরবর্তী অংশটা আগামী ক্লাসে শেষ করতে পারবো। ততদিন পর্যন্ত তোমরা আমাদের এই কবিতাটা একটু ভালো করে পড়বে এবং কবিতাটা ভালো করে পড়ে এর নতুন শব্দ যেগুলো পাবে সেগুলো নোট করে রাখবে এবং এর মাধ্যমে আমরা এই কবিতার মর্মার্থটা উপলব্ধি করতে চেষ্টা করব। এই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ এখানেই শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা।